বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনার পক্ষ থেকে স্বাগত। আপনাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনার একটি ইতিহাস বললে নয়। ভারতবর্ষের সর্বপ্রথম কৃষি শিক্ষার একটা প্রতিষ্ঠান 1937 সালে এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনা প্রতিষ্ঠিত হয়। করোনার দুর্যোগকালীন সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এটুয়ের যৌথ উদ্যোগে অনলাইন লাইভ ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবা, ভালো রাখবা। আমি মোহাম্মদ শাহিন ইসলাম, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনা। আমি আজকে যে ক্লাসটা নেব ষষ্ঠ পর্বের বিষয় খাদ্য প্রক্রিয়াজাতকরণ 1, অধ্যায় 5, ডালের পুষ্টিমান ও প্রক্রিয়াজাতকরণ। ডালের ইতিহাস। ডালের ইতিহাস জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ডাল কি। মসুর, মুগ, মাসকলাই, ছোলা, খেসারি, মটরশুঁটি, অরহর, ফেলন প্রভৃতি শুটি জাতীয় দানা যা মানুষের খাদ্যরূপে ব্যবহৃত হয় তাহাই ডাল শস্য। সাধারণত খোসা ছাড়ানোর পর মুক্ত বা বিযুক্ত বীজপত্রগুলোকে ডাল বলে। ভারতবর্ষে ডাল এসেছে আর্যদের আগমনের ফলে। প্রাচীনকালে বাংলা ডালের বিশেষ প্রচলন ছিল না। সম্রাট শাহজাহান এই ডাল খেতে বেশ ভালোবাসতেন, তবে তার জন্য বানানো হতো শাহী পঞ্চরত্ন ডাল। তবে এই খাদ্যটি আওরঙ্গজেবেরও বেশ পছন্দ ছিল। পরবর্তী সময়ে ধীরে ধীরে বাংলায় ডালের প্রচলন শুরু হয়। ডাল একটি রবি শস্য, মূলত সারা দেশে এর চাষ বিস্তৃত। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মেজর ফসলের গবেষণা কেন্দ্র আছে, ধান, গম, পাট, এবং তার মধ্যে ডাল গবেষণা কেন্দ্রও আছে। ডাল গবেষণা কেন্দ্রটি বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলা ঈশ্বরদীতে অবস্থিত। তোমাদের শিক্ষা সফর বা যে কোনো সময় যদি পারতপক্ষ সময় পাও, প্রত্যেকটা গবেষণা কেন্দ্রে যাবা, সেখানে বৈজ্ঞানিক কর্মকর্তা থাকে, প্রত্যেকটা বিষয় সম্বন্ধে জানবা, কোন ফসলের কীভাবে হয়, জাতটা কীভাবে বের হয়, সব কিছু জানবে। এতে প্র্যাকটিক্যাল নলেজটা খুব দরকারি থিওরি নলেজের চেয়ে। ডাল গবেষণা কেন্দ্র থেকে আমাদের হাইল্ডিং ভ্যারাইটি সব জাতগুলো বের হয়। ডাল শুধু ডাল খেলে চলবে না, আমাদের ডাল গাছও চিনতে হবে। আমরা অনেকে মাঠে গেলে কোন কোন গাছটা কোন ডাল তা আমরা বুঝতে পারি না। তো সুতরাং ডাল চেনার জন্য আমি কয়েকটা ছবি দিয়েছি এখানে। মসুর ডাল, প্রথম ছবিটা যেটা দেখতেছো এটা মসুর ডাল, দ্বিতীয়টা মাসকলাই, তৃতীয়টা খেসারি, চতুর্থ ছোলা এবং অরহর, পঞ্চম, ষষ্ঠ হচ্ছে মটর। এখানে খেসারির ডালটা আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণে হয়। মসুরের ডাল সবচেয়ে সুস্বাদু, কিন্তু উৎপাদন হয় অনেক কম, এই জন্য এই ডালটার দাম অনেক বেশি। আর খেসারির ডালে কিছু ক্ষতিকর উপাদান থাকায় গ্রহণটা অনেক কম হয়, এই জন্য গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহৃত হয় বেশি। ডাল মূলত রবি মৌসুমের ফসল। আমরা রবি বলতে বুঝি শীতকালীন ফসল। ডালের 80% উৎপাদন হয় রবি মৌসুমে, 16% উৎপাদন হয় খরিফ মৌসুমে, আর 4% উৎপাদন হয় লেট রবিতে। তোমাদের রবি আর খরিফ জানার জন্য সুবিধাজনক উৎস, শীতকাল হচ্ছে রবি মৌসুম, আর গ্রীষ্ম বর্ষাকাল খরিফ 1 এবং খরিফ 2। সহজে মনে রাখার একটা কৌশল। এখানে বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া হয়েছে। এখানে দেখানো হয়েছে যে কোন কোন জেলার ডাল চাষটা বেশি হয়, বিভিন্ন কালারের সমন্বয়ে দেখানো হয়েছে।
সবুজ কালারে যে লেন্টিল, মুগ বিন, ব্ল্যাক গ্রাম বেশি হয়। তো সবচেয়ে বেশি ডাল হয় বৃহত্তর ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী ও বরিশাল জেলায় বেশি চাষ হয়। অধিক ধান চাষের ফলে দিনে দিন আমাদের ডাল চাষের জমি পর্যায়ক্রমে কমে যাচ্ছে। আমাদের করোনা দুর্যোগকালীন যে কোনো ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের হার্ড কমোডিটিটা দরকার। এই জন্য আমাদের সরকারের জাতীয় খাবার, ভাত নির্ভরযোগ্যতা কমাতে হবে, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, সবজি জাতীয়, ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। কারণ বর্তমানে কোভিড-19 মেন চিকিৎসাই হচ্ছে ভিটামিন সি, জিঙ্ক ও ভিটামিন ডি। ভিটামিন ডিটা যেটা রোদে পাওয়া যায়। এই জন্য ডাল চাষটা বাড়াতে হবে। আর আমাদের অনেক টাকা ডাল আমদানিতে ব্যবহৃত হয়, মানে আমাদের টাকাটা দেশের বাইরে যায়, সুতরাং আমরা ডাল চাষ করতে পারি। ডালের ব্যবহার: দানা জাতীয় শস্য এবং ডালের মিশ্রিত খাদ্য শিশুর দেহ বৃদ্ধি এবং বয়স্কদের শরীর রক্ষণাবেক্ষণ করে। ডালে ভিটামিন বি1 অর্থাৎ রিবোফ্লাভিন ব্যতীত বি1 থাকে। এতে যথেষ্ট পরিমাণ থায়ামিন আছে, যা বেরি রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। ডালে ভিটামিন সি এর অভাব আছে, কিন্তু অঙ্কুরিত ডালের যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি অঙ্কুরিত ডাল। প্রত্যেক মানুষেরই সুস্থ বাঁচার জন্য সকালবেলা ব্যায়াম করা উচিত, এবং ব্যায়ামের পাশাপাশি যদি আমরা অঙ্কুরিত ডালটা খাই, তাহলে আমাদের যে শক্তি বা শরীরে যে এনার্জি আসবে, যা যে কোনো রোগ প্রতিরোধের জন্য খুবই দরকারি। ডাল গবাদি পশুর স্বাস্থ্য উন্নয়নে ব্যবহৃত হয়। ডালে নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেশি থাকে। এর ফলে ডাল জাতীয় শস্য, ভুসি, গরু ছাগল খাবার হিসেবে ব্যবহৃত হলে তাদের স্বাস্থ্য ভালো হয়, গরু মোটা তাজা হয়। আমাদের সামনে কোরবানির সময় অনেকে ইউরিয়া, অর্থাৎ যেখানে নাইট্রোজেন থাকে, মোলাসেস বেশি পরিমাণে খায়। অনেক সময় গরু ফাফালো থাকে, যেটা নির্দিষ্ট সময় বিক্রি না হলে গরু মারা যায় এবং মাংসটাও খুব ক্ষতিকর। সুতরাং ডালের শস্য উপাদানগুলি খাওয়ালে গরু ও ছাগল মোটা তাজাগণ হবে। এছাড়া মাটির স্বাস্থ্য উন্নয়নে ডাল খুবই দরকারি। আমাদের ক্রপিং প্যাটার্নে অবশ্যই ডাল শস্যটা রাখা উচিত। ডালের মূলে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, সেটা বাতাস থেকে নাইট্রোজেন সংযোজন করে এবং নোডিউল তৈরি করে রাখে, যেটা মাটিতে নাইট্রোজেনের অনেক বেশি নিবন্ধন করে, মাটির স্বাস্থ্যটা বৃদ্ধি করে। এতে হয় কি, ডালের থেকে আমরা ফসলও পাই, মাটির স্বাস্থ্য বৃদ্ধি হয়। যেহেতু এর পরবর্তী যে ফসলটা উৎপাদন করা হয়, সেখানে কিন্তু ইউরিয়া সারের পরিমাণটা অনেক কম লাগে, ফলে ফসল উৎপাদন কষ্টটা অনেক কমে যায়। ডালে নাইট্রোজেন সংযোজন, এই ছকে আমি দেখেছি ডালের নাইট্রোজেন সংযোজন। মুগ ডালে 45 থেকে 47 কেজি পার একর নাইট্রোজেন সংযোজন করে, ইউরিয়া সংযোজন করে 98 থেকে 102 কেজি। মসুর ডালে 45 থেকে 47 কেজি, ইউরিয়া সংযোজন করে 98 থেকে 102 কেজি। মাসকলায় 45 থেকে 47 কেজি, ইউরিয়া সংযোজন করে 98 থেকে 102 কেজি। মটরে 24 থেকে 26 কেজি, ইউরিয়া সংযোজন করে 52 থেকে 57 কেজি। আর ছোলাতে 40 থেকে 43 কেজি, আর ইউরিয়া সংযোজন করে 87 থেকে 94 কেজি। ডালকে গরিবের মাংস বলা হয়। এখন ডাল মধ্যবিত্ত এবং ধনীদেরও মাংস বলা যায় বর্তমানে, কারণ যারা মাছ মাংস ক্রয় করে খেতে পারে, অনেক সময় অ্যাসিডিটির জন্য মাছ মাংস খেতে পারে না। বর্তমানে সব অসুখ কিন্তু মাংসের কারণে হচ্ছে। ডালের আমিষটা মানবদেহ সহজে গ্রহণ করতে পারে। যারা মাছ মাংস ক্রয় করে খেতে পারে না, তারা স্বল্প মূল্যে ডাল খেয়ে আমিষের অভাব পূরণ করতে পারে। এই কারণে ডালকে গরিবের মাংস বলা হয়। এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে, সুতরাং
এই স্লাইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে কিন্তু আমিষের পরিমাণে একটা ছক দেখাইছি যে প্রতি কেজি মুগ ডালে 24.5% আমিষ থাকে, সেখানে প্রতি কেজি মাছেতে থাকে 18.1%, মসুরে 25.1, মুরগিতে 25.9, মাসকালায় 24%, ডিমে 13.3%, মটরে 22.9%, কলিজায় 19.0%, ছোলায় 20.4%, গরুর মাংসে 22.6%। তো সুতরাং আমরা দেখি প্রাণীজ আমিষ মানুষের দেহে হজম হতে সময় নেই, অনেক ধরনের উপসর্গ থাকে, কিন্তু আমাদের উদ্ভিজ্জ আমিষ বা প্রোটিন এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এবং সহজে হজম হয়। সুতরাং আমাদের ডালের পরিমাণটা খাওয়া উচিত বেশি বেশি। ডালে যে পুষ্টি বিরোধী উপাদান আছে, পুষ্টি বিরোধী মানে ক্ষতিকর উপাদান, যেটা সয়াবিনের ট্রিপসিন ও হিমোগ্লুটিনিন উপাদানটা আছে, শিমের বীজ গয়টেরোনোজেনিক ফ্যাক্টর আছে, আর খেসারির ডালে ল্যাথাইরাস আছে। এই ল্যাথাইরাস উপাদানটা থাকার ফলে ল্যাথারিজম রোগটা হয়। কিন্তু খেসারি ডালটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদন হয়। আমরা যদি এক নাগারে 2-3 মাসের বেশি শুধু খেসারির ডাল খাওয়া উচিত নয়। এছাড়া প্রতিদিন 200 গ্রাম বা তার বেশি পরিমাণ খেসারির ডাল দীর্ঘদিন খেলে ল্যাথারিজম রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগে হাত পা অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। তবে খেসারির ডাল 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে পানি নিংড়ে ফেলে দিলে ক্ষতিকর ল্যাথাইরাস উৎপাদন কমে যায়। তাহলে ডাল গুঁড়া করে অন্য খাদ্যের সাথে মিশিয়ে খাবার তৈরি করা হয়। ডালের বেসন হিসেবে খেলেও সবচেয়ে ভালো হজম হয়। আমাদের খেসারির ডালটাই বেশি বেশি খাওয়া উচিত, কারণ খেসারির ডালটা আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়। তবে নিয়মিত এক নাগারে খাওয়া ঠিক না। ডাল মিলিং করে কিন্তু আমাদের অনেক ইনকাম, অনেক ছোট বিজনেস, শর্ট বিজনেসও করা যায়। ডাল মিলিং হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে খোসা আলগাকরণ আর হচ্ছে খোসা অপসারণ। ডালের খোসা অপসারণকে কিন্তু ডিহাক্সিং বলা হয়, অর্থাৎ ডাল মিলিংয়ের হচ্ছে আর একটা নাম হচ্ছে ডিহাক্সিং। খোসা আলগাকরণ হচ্ছে কি, সব ডালের খোসা অপসারণ আগে আলগা করে নিতে হয়। তাছাড়া ডালের শাঁস ও খোসা সহজে পৃথক করা যায় না। ডালের খোসা সহজে আলগা করানোর জন্য ডাল শুকিয়ে নিতে হয়। ডাল ভালোভাবে শুকিয়ে না নিলে খোসা আলগা করানোর সময় ডালের শাঁস চ্যাপ্টা হয়ে শুকিয়ে গুঁড়া হয়ে যায়। খোসা আলগাকরণ। আর খোসা অপসারণ হচ্ছে ডালের খোসা মুক্তকরণ প্রক্রিয়া গ্রামীণ পদ্ধতিতে করা হয়। এটা দুই পদ্ধতি, গ্রামীণ পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে করা হয় ডালের খোসা অপসারণ। ডালের খোসা মূল ডালের 5 থেকে 10 ভাগ হয়, আর কোনো ডালের বা শতকরা 5 থেকে 18 ভাগও হয় ডালের খোসা। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোলার ডাল কিভাবে খোসা অপসারণ করে ডাল হলো, এবং ডাল থেকে কি আমাদের ডালের রান্না সকালে যেটা খাই আমরা, ডালের বেসন তৈরি করা হয়েছে। এমনকি ডাল অনেক সময় প্রাণ কোম্পানি, স্কয়ার কোম্পানি প্যাকেট হিসেবে বিক্রি করা যায়। ডালের মিলিং ফ্লোচার্ট। ডালের মিলিং ফ্লোচার্টে প্রথমে খোসাযুক্ত ডাল দিতে হবে, ডালের তেল বা পানি সংযোজন করতে হবে। এরপরে করতে হবে টেম্পারিংটা আমাদের জানা দরকার। ডালের খোসা ও শ্বাসের মধ্যকার বাঁধন শিথিল করার জন্য তেল বা পানি ব্যবহার করার পর ডালের টেম্পারিং করতে হয়। টেম্পারিং করার জন্য তেল বা পানি মিশানো ডাল শুকাতে হয়। তারপর আর্দ্রতা পরিমিত করতে হয়। আর্দ্রতা জিনিসটা হচ্ছে কি ডালে পানির পরিমাণ, আর্দ্রতা। তারপর ডাল মিলিং করতে হয়, খোসাযুক্ত ডাল আলাদা হয়, তারপর প্যাকেট জাতকরণ হয় এবং এরপর বাজারজাতকরণে সুবিধা হয়। ডালদানা মিলিংয়ের পর বিভিন্ন অংশ কি পরিমাণ পাওয়া যায় আমরা এটা দেখতে পাবো। ডালদানা মানে মিলিং করার পর ডাল কতটুকু আমরা পাই। মসুর ডালের শাঁস পাই 84.11%, অঙ্কুর পাই 1.90%, খোসা পাই 13.99%, ছোলার ডালে শাঁস পাই 82.00%, অঙ্কুরে পাই 1.25%, খোসা 16.75%,
মুগ ডালে পাই আমরা 81.21%, অঙ্কুরে 1.47%, খোসা পাই 17.32%। বাংলাদেশে ডালের ব্যবহার। বাংলাদেশে সাধারণত পশু খাদ্য হিসেবে সাধারণত খেসারি চাষ হয়, তবে উত্তরাঞ্চলে খাদ্য হিসেবে খুব জনপ্রিয়। খেসারি শাক আমার কাছেও খুব ভালো লাগে খাইতে। এছাড়া মসুরের ডাল অত্যন্ত জনপ্রিয় এবং ভোজের একটি পার্থক্য। মসুর ডাল অত্যন্ত ভালো। ছোলা ও মাসকালাই মাঝে মধ্যে খাওয়া যায়, তবে রমজান মাসে ইফতার হিসেবে ছোলার ডাল ছাড়া ইফতারি চলে না। এছাড়া ডাল থেকে নানা ধরনের খাবার তৈরি করা যায়, যেমন খিচুড়ি, পেঁয়াজু, ঘুগনি, চটপটি, ডাল পুরি ইত্যাদি। ডাল বেটে শুকিয়ে নিয়ে তৈরি করা হয় ডালের বড়ি, যা গ্রামাঞ্চলের একটি পরিচিত খাদ্য। এই ডালের বড়ি 12 মাসে সংরক্ষণ করা যায়। বিভিন্ন তরকারিতেও এটি মিশিয়ে খাওয়া যায়। ডাল থেকে নানা রকম মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি করা যায়, যেমন মুগের জিলিপি। শবে বরাতের দিন ডাল দিয়ে হালুয়া তৈরি করার রেওয়াজ আছে। তাছাড়া নিরামিষ খাদ্য তালিকাও এর বেশ পরিচিতি। অনেক সময় কিছু ডালে কিছু ক্ষতিকর উপাদান থাকে, শুধু ওই ডাল খেলে মানুষের অনেক অ্যাসিডিটি প্রবলেম হয়। তো পুষ্টিবিদরা একটা পরামর্শ দেয় যে সব ডাল যদি একসাথে এক মুঠ করে যদি সব ডাল মসুর, মুগ, ছোলা রান্না করা হয়, তাহলে এটা শরীরের জন্য খুবই ভালো এবং প্রোটিন অনেক বেশি পাওয়া যায়। এখন আমাদের খাদ্য প্রক্রিয়ার জন্য মেন টপিকসে আপনাদের নিয়ে এসেছি। প্রথম হচ্ছে ডাল পুরি। ডাল পুরিটা একটা মুখরোচক খাবার, আমরা সবাই খেয়েছি। ডাল পুরি তৈরির প্রতি 5 জনের জন্য যে উপকরণটা লাগবে, উপকরণ হচ্ছে 5 জনের জন্য 1 কাপ ময়দা, হাফ কাপ মসুর ডাল, পরিমাণ মতো সয়াবিন তেল ভাজার জন্য, স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে সব রকম গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনে, জিরা, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে ডাল পুরি তৈরির ক্রমান্বয়ে আমি ছবি দেখাই দিয়েছি। ডাল সিদ্ধ করে নিতে হবে। লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও সব রকম গুঁড়া মশলা দিয়ে ডালের পুর তৈরি হয়ে গেলে এবারে ময়দার ডো তৈরি করতে হবে। ময়দাতে কুসুম গরম পানি ও লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে ময়ান অর্থাৎ গুঁড়া ময়দা দিয়ে ডো বানিয়ে নিতে হবে। এরপর ময়দার ছোট ছোট লেচি বানিয়ে তাতে ডালের পুর দিয়ে রুটি আকারে বেলে নিন। এখানে দেখানো আছে রুটি আকারে বেলে নেওয়া। এভাবে একে একে ছোট ছোট করে পুরি বানিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। সবশেষে পরিবেশন করুন গরম গরম ডাল পুরি। ডাল পুরি সাধারণত গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অত বেশি মুখরোচক লাগে না। ডালের বড়ি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডালের বড়ি। সাধারণত গ্রামীণ মহিলারাই এই ডালের বড়িটা তৈরি করে থাকে। ডালের বড়ির একটা সুবিধা কি, যে ডালের বড়ি 12 মাসে রাখা যায়, সংরক্ষণ করে রাখা যায় এবং এই ডালের বড়ি যে কোনো নিরামিষ তরকারিতে সুন্দরভাবে খাওয়াও যায় এবং সেটা ভালো লাগে মাছ মাংসের পরিবর্তে, এবং এটা প্রোটিনের চাহিদাও পূরণ করে। ডালের বড়ি তৈরি করার উপকরণ: মসুর ডাল 2 কাপ, লবণ, হাফ চা চামচ কালিজিরা, হাফ চা চামচ সামান্য তেল। প্রস্তুত প্রণালী: প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখুন 5 থেকে 6 ঘন্টা। ডালের পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য পানি দিয়ে ডাল বেটে নিন। যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে খুবই অল্প পানি দিন, কারণ ডালের মিশ্রণটি একদম ঘন হতে হলে পাতলা হয়ে গেলে ডালের বড়ির আকৃতি দেওয়া যাবে না, অর্থাৎ পাতলা হয় যাবে না, ডালের মিশ্রণটি ঘন হতে হবে। ডালের
মিশ্রণের সাথে লবণ ও কালিজিরা মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে তেল লাগিয়ে নিন যেন ডালের বড়ি দেওয়ার সময় লেগে না যায়। ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে হাতে নিয়ে পাত্রে ডালের বড়ির আকৃতি বসিয়ে দিন। উপরের অংশটি একটু চোখা রাখুন, একটির সাথে আরেকটি বড়ির কিছুটা দূরত্ব রাখুন। ডালের বড়ি সরাসরি সূর্যের আলোতে শুকাতে দিন। কড়া রোদে কয়েকদিন রাখলেই ডালের বড়ি পুরোপুরি শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে পাত্র থেকে সাবধানে তুলে ফেলুন যেন ভেঙে না যায়। এরপর একটি শুকনো বয়ামে অর্থাৎ বাউরদি বয়াম হলে সবচেয়ে ভালো হয়, নাহলে ডালে একটু গন্ধ লাগে বড়িতে। মুখ আটকে রেখে দিন বড়িগুলো। এভাবে রাখলে 1-2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় ডালের বড়ি। হালিম। হালিমটা আমরা পথে ঘাটে কিন্তু সব জায়গায় খাই, অথচ পথে ঘাটে হালিম না খাওয়াই ভালো, কারণ এরা একদিনের ডাল আর একদিন ডাল গরম করে খাওয়া দেয়। সাথে লেবুর রস বা তেঁতুলের টক দিলে বোঝাই যায় না যে কবেকার ডাল। খাওয়ার পর অনেকে পেটের সমস্যা হয়। তো আজকে আমি হালিম তৈরির রেসিপিটা দিয়ে দিচ্ছি, বাসায় তৈরি করে খেতে পারেন। তো ছাত্রছাত্রীরা অবশ্যই শুধু রেসিপি শুনলেই হবে না, বাসায় তৈরি করবা। করোনার সময় বসে আসো, বাবা মাকে একটু হেল্প করবা, এই হালিম তৈরি করবা, ডালের বড়ি তৈরি করবা, পরোটা তৈরি করবা। হালিমের জন্য উপকরণ যেটা লাগবে, মসুর ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, বুটের ডাল আধা কাপ, খেসারি ডাল আধা কাপ, মানে একটা কাপ নর্মালি যে কাপটা পাওয়া যায় সেই কাপ দিয়ে আধা কাপ। অরহর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি 2 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দারুচিনি, এলাচ, তেজপাতা পছন্দ মতো, পোলাওর চাল আধা কাপ, গমের গুঁড়া আধা কাপ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আদা কুচি 2 টেবিল চামচ, ধনে পাতা ও কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, তেল 1 কাপ, লেবুর রস ও বিট লবণ, লবণ পরিমাণ মতো, আর খাসির মাংস 1 কেজি। এখানে দেখা যাচ্ছে হালিমে কিন্তু সব ধরনের ডালেরই একটা সমন্বয় আছে, সুতরাং হালিম কিন্তু প্রোটিনের একটা সবচেয়ে ভালো একটা উৎস, এবং তার সাথে প্রাণেজ প্রোটিনও যুক্ত হয়েছে খাসির মাংস। প্রস্তুত প্রণালী: পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার এই তেলে খাসির মাংস, আদা, রসুন, দারুচিনি, এলাচ, হলুদ, মরিচ ও অন্যান্য মশলা দিয়ে ভালো করে ভুনা করুন। সব ডাল একসঙ্গে সিদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। এবার পোলাওর চাল ও গমের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। দেখেন এখানে পোলাওর চাল এবং গমের গুঁড়ো চলে আসছে। পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস, পেঁয়াজ ও বেরেস্তা উপরে ছড়িয়ে দিন। আমাদের হালিম তৈরি হয়ে গেল। এছাড়াও ডাল দিয়ে আমরা আরও অনেক কিছু তৈরি করতে পারি। মুগ ডালের পরোটা তৈরি করতে পারি। এটি তৈরি করতে সাধারণত মুগ ডাল, গমের আটা, পালং শাক, পেঁয়াজ, তেল বা ঘি, জিরা, লবণ ও মরিচের গুঁড়া লাগবে। এছাড়া মুগ ডালের পাকোড়া তৈরিতে মুগ ডাল, পালং শাক, তেল, ঘি, লবণ, গুঁড়া মরিচ, মশলা প্রয়োজন হয়। সিম বিচির ডাল, এটা একটি উৎকৃষ্ট খাদ্য। বিদেশে ব্যাকড বিনস ক্যানিং করা সিমের বিচি বা বরবটির বিচি টিনে কোটা পাওয়া যায়, যা খুবই জনপ্রিয় খাবার। সিম বীজ আমাদেরও খাওয়া উচিত, প্রোটিনের একটা সবচেয়ে ভালো একটা উৎস। সিমের বুটের ভাজাও পাওয়া যায়। এছাড়া বুটের হালুয়া তৈরি করা যায়। তো ধন্যবাদ। এখন প্রশ্নতে যাই, তাদের কি কি প্রশ্ন করেছে।
এখানে আমাদের সেক্ষেত্রে কোনো প্রশ্ন করে নাই, প্রশ্নটা করা উচিত, তবে কিছু প্রশ্ন আসছে, যেমন ডাল চাষ কেন দরকার। ডাল চাষটা আমাদের দরকার হচ্ছে বিদেশ থেকে আমরা যে পরিমাণ ডাল আমদানি করি, বা আমাদের অর্থ যে পরিমাণ দেশের বাইরে যায়, সেই পরিমাণ অর্থ যদি আমাদের দেশে রাখতে চাই তাহলে ডাল চাষটা করা দরকার, এবং ডাল অর্থ আমাদের দেশে থাকবে এবং সরকারের জাতীয় খাবারের প্রতি ভরসাও কমবে। ডাল কি প্রতিদিন খাওয়া দরকার? আসলে ডাল প্রতিদিন খাওয়ার দরকার নেই, আমাদের কমপক্ষে 2 দিন বা 3 দিন পর পর ডাল খাওয়া দরকার। তাহলে এখানে যে ক্ষতিকর উপাদানগুলো থাকে সেটা শরীরের সাথে সেট আপ খায় না। আর আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি তাদের কিন্তু ডাল খাওয়া যাবে না। ডাল খালেই তাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে এবং শরীরের জন্য খুবই দরকারি। এছাড়া ডালের বড়ির উপকার কি, এটা কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। ডালের বড়ির উপকারটা হচ্ছে কি, আমরা ডালের বড়ির এখানে দেওয়া আছে, ডালের বড়িটা হচ্ছে কি 12 মাসে রাখা যায় এবং এখানে কয়েক প্রকার ডালও ইউজ করা যায়, যা কি খুবই দরকারি। এছাড়া প্রশ্ন আসতে পারে অঙ্কুর ডাল কোনটি, অর্থাৎ ডালের অঙ্কুরে যে ভিটামিন সি থাকে, ডালেতে সাধারণত ভিটামিন বি থাকে, অঙ্কুর ডালটা কোনটি? অঙ্কুর ডালটা বলতে আমরা যেটা বুঝি যে ডাল কয়েকদিন রাখলে সেখান থেকে যে ইয়েটা বানায় এমব্রায়ো, সেটা হচ্ছে অঙ্কুর ডাল, এবং এই অঙ্কুর ডাল এমব্রায়ো সহ খাইলে সেটা আমাদের জন্য খুবই দরকারি। এছাড়া প্রশ্ন আরও আসতে পারে যে মটর চটপটি বা মাসকলাই চাল কুমড়া ডালের বড়ি, ডাল পুরি। আর বেসনটা কি, বেসন তো ইউজ করা যায়, খেসারি বেসন তো পাপড়ি তৈরি করে। বেসনটা হচ্ছে কি ডালের গুঁড়োটাই বাজারে কিন্তু বেসন নামে বিক্রি করা হয়। আসলে বেসন অনেকে বুঝতে পারে না যে বেসনটা কি জিনিস, তো এই গুঁড়াটাকে ডালের বেসন বলে। ডালের বেসন দিয়ে পাঁপড়ও তৈরি করা যায়। পাঁপড়ও তৈরির উপকরণ ঝুরি তৈরির মতো বেসন, খাবার সোডা, লবণ ও কাঁচা তেল মিশাতে হবে। তারপর পানি দিয়ে মন্ড বা খামির তৈরি করতে হবে। চুলার তেলের কড়াইয়ে উপরে পাইপের ডাইস বসিয়ে হাতের তালু দিয়ে পিষতে হবে। ডাইসে ছিদ্র দিয়ে পাতলা কাপড় গরম তেলে পড়বে, অল্প আঁচে ছোট ছোট পাঁপড় ভেজে তুলতে হবে। এটি চানাচুর তৈরির একটি প্রধান উপকরণ। তো ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কিছু বলতে চাই যে তোমরা যখন ক্লাস দেখো অবশ্যই প্রশ্ন করবা, প্রশ্নের জন্য একটা টাইম লিপিবদ্ধ থাকে। তোমাদের প্রশ্ন দেখলে আমরা তখন বুঝতে পারি প্রশ্নের উত্তরটা কীভাবে দেওয়া যায়। এছাড়া তোমরা সবসময় আরেকটা যে কথাটা বলতে চাচ্ছি, এখানে অযথা পেশালের জন্য আসার দরকার নেই। ক্লাসের লেকচার শুনবা এবং প্রশ্ন করবা। তোমাদের আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম যে করোনা, এখন বর্তমানে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে করোনা। যেহেতু করোনার জন্য আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে না, অনেকে গ্রামে থাকেন, লাইভ ক্লাস দেখতে না পারলে পরবর্তীতে স্কিলস পোর্টালে এসে লাইভ ক্লাসটা আপনারা দেখতে পাবেন। করোনার জন্য সবসময় সতর্ক থাকবা, মুখে অবশ্যই মাস্ক ইউজ করবা, মাস্ক ছাড়া কখনো বের হবে না। নিজের শরীরে হার্ড ইমিউনিটি পাওয়ার আছে, তারপরেও সতর্ক থাকা উত্তম। নিজের ফ্যামিলিকে সবসময় সেভ রাখতে হবে। ফ্যামিলির সেভ মানে নিজে সেভ। তো সুতরাং আর ভিটামিন সি জাতীয় খাবার প্রতিদিন খাবা, কারণ ভিটামিন সি যেদিন খাইবা সেদিনই থাকবে, তারপরের দিন আর থাকে না, মানে ওটার সময় হচ্ছে 24 ঘন্টা, এরপর আর ওটা কার্যকারিতা থাকে না। এই জন্য প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার খাইতে হবে, রোদে একটু ঘুরতে হবে, ভিটামিন ডি। এছাড়া আমাদের জিঙ্ক যে পরিমাণ আছে বেশি, যেমন ডাল, মাংস, মাছ, এগুলো খাইতে হবে দিন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরম সৃষ্টিকর্তার কাছে কামনা করি করোনার সময়ের জন্য কারো কোনো সমস্যা না হয়। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।